ব্যথানাশকের সংমিশ্রণে তৈরি মলমটা হাঁটুর থেতলে যাওয়া ক্ষতস্থানে লাগাতেই চোখ মুখ খিচে মৃদু আর্তনাদ করে ওঠে অনু। ব্যথা শিথিলের উদ্দেশ্যে অনু মলম লাগাতে লাগাতে ঠোঁট উঁচিয়ে সেখানটায় আলতো করে ফু দিচ্ছে বারবার। হয়েছে অরু, এইটুকুনি তো ব্যথা, আর মলম লাগাতে হবে না। অরু মুখের আদলে সিরিয়াস ভঙ্গিমা নিয়ে বলে, এইটুকুনি ব্যথা? দুই হাঁটু থেঁতলে জখম হয়ে গিয়েছে, কি করে এমন হলো বলতো? অরুর প্রশ্নে অনু নিজেও খানিকটা ভাবনায় ডুবে যায়। সত্যি তো, ব্যথা এইটুকুনি হলেও আজকে সেভিয়ারের মতো ওই লোকটা সময় মতো না এলে অনেক ভয়াবহ কিছু ঘটে যেতে পারত। ফার্স্ট ক্লাস কান্ট্রি হওয়ার দরুন আমেরিকা যেমন অনেক অনেক ভালো দিক আছে, তেমনি ভালোর আড়ালে ঢাকা কুৎসিত দিকেরও অভাব নেই। আজ তেমনই একটা কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনুকে। সন্ধ্যা রাতে শিফট শেষ করে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে অনু গিয়েছিল মায়ের কাছে হসপিটালে। মা আইসিইউতে ভর্তি, খুব একটা পাশে থাকতে হয় না, নার্সরাই খেয়াল রাখেন সর্বক্ষণ। তাই তো পার্ট টাইম জবটা অফারটা পেয়েই লুফে নিয়েছিল অনু। কে জানতো সে জবই কাল হয়ে এভাবে সামনে দাঁড়াবে ওর। ক্যালিফোর্নিয়া আর সান ফ্রান্সিসকোর মাঝামাঝি এই স্টেটে পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। এখানে পার্সোনাল গাড়িবিহীন চলাফেরা বড়ই দুরূহ ব্যাপার। ক্যাফেটেরিয়া থেকে হসপিটাল অবধি ছোট মোটো একটা বাস স্টপেজ থাকলেও কৃতিকের নিরবিচ্ছিন্ন জনমানবহীন বাড়ি অবধি হেঁটেই যেতে হয় অনুকে। যদিও প্রতিদিন সকালে কোম্পানির বরাদ্দকৃত গাড়িতেই হসপিটালে যায় অনু, কিন্তু বিকালের পার্ট টাইমের কারণে আর গাড়ির ড্রাইভারকে অযথা ঝামেলা দেয় না ও। বাস ধরে আর বাকিটা পথ হেঁটে নিজেই বাড়িতে ফিরে যায়। আজও লাস্ট বাস ধরেই কেবল ক্যাফেটেরিয়ার সামনে স্টপেজে নেমেছিল অনু। তখন সন্ধ্যা রাত মাত্র, তবুও পুরো রাস্তা জুড়ে শুনশান নিস্তব্ধতা বিরাজমান। অদূরে কোনো এক হাইওয়ে থেকে আসা সাই সাই করে কাভার্ড ভ্যানের শব্দ ছাড়া টুকরো পাতা ঝরে পড়ার টুকটাপ আওয়াজটা পর্যন্ত অনুপস্থিত। চারিদিকে কেমন গা ছমছমে পরিবেশ। অনু যত দ্রুত সম্ভব পা চালাচ্ছিল বাড়ির পথে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সেদিন ক্যাফেতে ঝামেলা করা গুন্ডা মতো সেই লোকটা। আজ আর একা নয়, বরং কয়েকজন লোক ছিল ওরা। সবগুলোই নেশার ঘোরে বুঁদ হয়ে আছে। লোকগুলো কেমন লোভাতুর দৃষ্টি নিক্ষেপ করে চেয়ে আছে ওর পানে। সোডিয়ামের মৃদু আলোয় অনুর চোখে বড্ড বিশ্রী লাগলো সেই চাহনি। ওদের আক্রোশ দেখে মনে হচ্ছে ওরা অনুকে ধরার জন্যই ফাঁদ পেতে বসেছিল। তাছাড়া ওদের ইংরেজি অ্যাকসেন্ট ছিল পুরোপুরি অন্যরকম। শুনেই বোঝা যাচ্ছিল এরা আমেরিকান না, হতে পারে ব্রিটিশ। ব্রিটিশ শব্দটা মাথায় ঘুরতেই অনুর শির দ্বারা বয়ে যায় হিম ধরা ঠান্ডা স্রোত। ব্রিটিশরা স্বাভাবিকের তুলনায় অধিক উগ্র মেজাজের আর প্রতিশোধ পরায়ণ হয়। কথাটা ভেবেই অনু এক পা দুপা করে পেছোতে শুরু করে। তারপর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চোখ খিচে দৌড়তে শুরু করে পথের উল্টো দিকে। দুই একবার পেছনে তাকালেও দেখতে পায় ওই বাজে লোকগুলো এখনো ওর পিছু ছাড়েনি, বরং স্বগতিতে ওকে ধরার জন্য ধেয়ে আসছে। পেছনে তাকিয়ে দৌড়তে দৌড়তে হুট করেই পায়ের স্যান্ডেল ছিঁড়ে সামনের শুকনো পিচ ঢালা কাঁচের মতো ধারালো রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় ও। তৎক্ষণাৎ দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা পেয়ে মাগো বলে আর্তনাদ করে ওঠে অনু। হাঁটুর অবস্থা বেগতিক, তবুও হাঁপাতে হাঁপাতে পেছনের ফিরে তাকিয়ে অনু দেখতে পায় লোকগুলো খুব কাছে চলে এসেছে, আর দু পায়ে গেলেই হয়তো ধরে ফেলবে ওকে। তারপর আর কি হবে? অনু কি আর কখনো বেঁচে ফিরতে পারবে? অজস্র দানাবাঁধা ভয়ের তোপে থরথর করে কাঁপছিল অনু। ঠিক তখনই ও ডান হাতটা টেনে ধরে ওকে নিয়েই দৌড়তে শুরু করলো কেউ। ওর 5 আঙুলের ভাঁজে নিজের 5 আঙুল ঢুকিয়ে সামনের দিকে দৌড়াচ্ছে লোকটা। অনু নিজেও তার সাথে দৌড়াচ্ছে, তবে পায়ের ব্যথার কারণে তালে তাল মেলাতে পারছে না। কিন্তু কামন, আমি কোনো সিনেমার হিরো নই যে ওদের সাথে একা ফাইট করে আপনাকে বাঁচাবো। আপাতত দুজনার সেফটির জন্য আমাদের পালাতে হবে, পরে না হয় ওদের দেখে নেব। দৌড়াতে দৌড়াতে সামনে তাকিয়েই কথা বলছে লোকটা। রোড লাইটের আলোয় ছুটতে থাকা লোকটাকে ভালো করে পরখ করলো অনু।
মেরুন কালারের শার্ট আর চোখের চিকন ফ্রেমে চশমা পরিহিত ফর্সা গরনের এই যুবককেও চেনে। হ্যাঁ, সেদিন ক্যাফেতে এই লোকটাই ওকে বাঁচিয়েছিল ওই গরম কফিটার হাত থেকে, আর আজ আবারও বাঁচালো। কে এই লোক? কোনো অ্যাঞ্জেল নয় তো? না হলে বিপদের সময় কেন পাওয়া যায় তাকে? হালকা বাদামি চুলওয়ালা ক্লিন সেভ করা পাতলা গরনের লোকটা দেখতে যতটা সুদর্শন, তার কণ্ঠটা তার থেকেও বেশি আকর্ষণীয় আর ডিপ। অনুর ভাবনার ছেদ ঘটে লোকটার হ্যাঁচকা টানে। এই মুহূর্তে একটা উডেন জাহাজের আড়ালে লুকিয়ে আছে ওরা। অল্প একটু জায়গা, দুজনে খুব আটসাট বেঁধে দাঁড়িয়েছে। অনু চেষ্টা করছে লোকটার থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু লোকটা নিজের অজান্তেই শক্ত হাতে ওর কোমর চেপে ধরে সতর্ক দৃষ্টিপাত করে রাস্তার দিকে তাকিয়ে আছে। আর অনু তাকিয়ে আছে চশমার আড়ালের একজোড়া ধূসরমণির চোখের দিকে। এভাবেই বিনা বাক্যে শুধু শ্বাস প্রশ্বাস আদান প্রদানের কিছু সময় অতিবাহিত হয়। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলে, চলে গিয়েছে ওরা, আর রিস্ক নেই। চোখে চোখ পড়তেই অনু ধরা পড়ে যাওয়ার চোরের মতো ওর চোখ থেকে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। ব্যাপারটা ঠাউর করতে পেরে প্রত্যয় দুষ্টু হেসে হিসিয়ে বলে, হাউ সিনেমাটিক। সেসব কথা ভেবে আবারও এক চিলতে লজ্জা মাখানো হাসি খেলে গেল অনুর ঠোঁটে। অনুর এমন উদ্ভট হাসির কারণ খুঁজে পায় না অনু, তাই বিভ্রান্ত হয়ে বলে, এই আপা, পাগলের মতো হাসছিস কেন একা একা? অনু ভ্রু কুচকে নিজের পা থেকে অরুর হাতটা সরিয়ে দিয়ে কমফোর্টারের মুড়ি দিতে দিতে বলে, যা তো, ঘুমাবো। অরু নিজের ঠোঁট উল্টে বলে, আশ্চর্য, লজ্জা পাওয়ার কি হলো? আমি কি তো শ্বশুর না ভাসুর? দেখতে দেখতে কখন যে কৃতিকের এই ছোট্ট ডুপ্লেক্স বাড়িটায় 1 মাস কাটিয়ে দিল টেরই পায়নি ওরু। সময় যে কেন এত তাড়াতাড়ি চলে যায় কে জানে। ডাক্তার বলেছেন আজমেরি শেখের ওপেন হার্ট সার্জারির প্রয়োজন, তবে এত বড় সার্জারির জন্য আজমেরি হক প্রস্তুত নন। দীর্ঘদিন সুচিকিৎসার অভাবে তার শরীরের বিভিন্ন জটিল সমস্যা দেখা দিয়েছে। সেগুলো ট্রিটমেন্ট চলাকালীনই ওপেন হার্ট সার্জারি সম্ভব নয়। অন্যান্য শারীরিক সমস্যার উন্নতি হলে তবেই বড় হার্ট সার্জারি করানো হবে। তাই এই পুরো প্রসেসটায় 1 বছর বা তার বেশি সময় লেগে যেতে পারে। অনু আর অরুর কিছু করার নেই। মাকে সুস্থ করতে হলে ধৈর্য ধরতে হবে, কারণ দুনিয়াতে মা ছাড়া ওদের সত্যিকারেরই আপন বলতে কেউ নেই। এর মাঝে অনু কৃতিককে অনুরোধ করেছে অরুকে যাতে একটা ছোটখাটো ভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়, কারণ বছরের পর বছর তো আর পড়াশোনা বন্ধ করে রাখা সম্ভব নয়। অনু না হয় নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়েছে, তাই বলে কি অরুকেও দিতে হবে? অরু ভেবেছিল কৃতিক এক বাক্যে না করে দেবে, কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে কৃতিক আগ বাড়িয়ে জিজ্ঞাসা করেছিল অরুর কোনো চয়েস আছে কিনা। গত 1 মাসে সব মিলিয়ে বড়জোর হলে 10 দিনের মতো অরু আর কৃতিকের দেখা হয়েছে। কৃতিক বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে, কখন আসে কখন যায় সেটাও জানে না অরুরা। কৃতিক যখন হলরুমে বসে গেম খেলতো তখনই কেবল 2-1 সময় বেখেয়ালে দেখা হয়ে যেত। এছাড়া কৃতিকের দেখা খুব একটা পায়নি অরু। মোদ্দা কথা, একই বাড়িতে থাকা সত্ত্বেও সম্পর্কের মতোই ওদের 3 জনের মাঝেও বিশাল জড়তার প্রাচীর। কিন্তু এই প্রাচীর কতদিন স্থির থাকে কে জানে। কৃতিকের মতো বেপরোয়া আর একরোখা স্বভাবের মানুষের জন্যই এই প্রাচীর ভেঙে ফেলা খুব কঠিন কিছু নয় বইকি। ক্যালিফোর্নিয়া এদিকে মাঘের আর পৌষের শীত বলে কিছু নেই। হাতে গোনা 2-3টে মাস ছাড়া বাকি সময়টা শীতকাল এখানে। তার মধ্যে কখনো কখনো শীতকালকে সর্বা হটিয়ে বর্ষাকাল নেমে আসে ধরণী জুড়ে। তখন শীত আর বর্ষা দুটোরই সংমিশ্রণে রাত দিন সমান হয়ে যায় এদেশে। আজ তেমনই একটা দিন। গত রাত থেকেই বাইরের বর্ষাকাল শুরু হয়ে গেছে। খানিক বাদে বাদে পশ্চিম আকাশে গুড় গড়িয়ে মেঘ ডাকছে, আর দফায় দফায় এক পশলা বৃষ্টি। সূর্য না ওঠার দরুন ঠান্ডাটা যেন জেকে বসেছে একদম। এই আলো আধারী আবহাওয়ার মাঝে অরুর মনটা আজ ভীষণ ভালো। কেনই বা ভালো থাকবে না। সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। আগামীকাল থেকে আবারও নতুন করে পড়াশোনার অধ্যায় শুরু হবে ওর জীবনে। না, নিজের জীবনের উপর যতটা অভিযোগ করেছিল ততটাও খারাপ নয় জীবনটা। সেই খুশিতে সকাল সকাল রান্না চড়িয়ে কিচেন কাউন্টারের উপর পা দুলিয়ে বসে বিশাল লম্বা বেনিটাকে হাতে নিয়ে নাড়তে নাড়তে গুনগুনিয়ে গাইছে অনু। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তুমন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।
ব্যাস এতটুকুই গিয়েছিল। তখনই বাইরের কলিং বেলটা বাজখাই আওয়াজ তুলে বেজে ওঠে। অরু লাফ দিয়ে কাউন্টার থেকে নেমে তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নেই, তবে ফ্রন্ট ইয়ার্ডে যে বেঞ্চিটা রয়েছে তার উপরে কিছু একটা রাখা। দরজার সামনে থেকে ছাতাটা কুড়িয়ে সেটা নিয়েই অরু বেঞ্চির কাছে এগিয়ে গেল। গিয়ে দেখলো তাজা টকটকে লাল গোলাপের একটা বুকে, তার মাঝখানে উইস্কার, ফোটা ফোটা বাড়িধারা জমে ফুলগুলোকে আরো বেশি সতেজ দেখাচ্ছে। প্রথমে তাজা গোলাপের মুখ ডুবিয়ে প্রাণ ভরে শ্বাস নিল অরু, তারপর উইস্কারটা খুলে পড়তে শুরু করলো, যেখানে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা Many, many happy returns of the day, JK sir. Promise. ব্যাস এতটুকুই। উইস্কারটা পরে ভ্রু কুচকে ডুপ্লেক্স বাড়িটার দোতলার কর্নারের রুমটার দৃষ্টি নিক্ষেপ করে অরু, যেখানে এই মুহূর্তে কৃতিক ঘুমিয়ে আছে। প্রায় 2 দিন পর কাল মাঝরাত্রে বাড়ি ফিরেছিল কৃতিক। রাতে যখন অরু পানি পান করতে নিচে নেমে আসে, তখনই দেখতে পায় কৃতিককে অন্ধকার রুমে কাউচের উপর বসে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের পায়ে নিজেই ব্যান্ডেজ করছে সে। ব্যান্ডেজ করা হয়ে গেলে গায়ের জামা কাপড়গুলো ওখানেই ছুঁড়ে ফেলে দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নিজের রুমে চলে যায় কৃতিক। পরে অবশ্য অরু নিজেই কৃতিকের জামা কাপড়গুলো লন্ড্রিতে দিয়েছিল, কিন্তু ক্ষত কি করে হলো সেটা আর জিজ্ঞাসা করার সাহস হয়ে ওঠেনি। দেখা গেল জিজ্ঞাসা করতে গেলে উল্টে থাপ্পড় মেরে গাল লাল করে দিল। যেচে পড়ে মান সম্মান খোয়ানোর ইচ্ছে নেই অরুর, তার উপর কথায় কথায় যে অপমান সহ্য করে সেই ঢের। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে বুকের সমেত ঘরে চলে গেল অরু। বেলা তখন 10টা কি 11টা, বাইরে বৃষ্টি নেই, তবে কালো মেঘ ছেয়ে আছে চারিপাশ। তখনই একেবারে তৈরি হয়ে একটা ব্ল্যাক বেল্টের ঘড়ি হাতে পেঁচাতে পেঁচাতে নিয়ে নামলো কৃতিক। দেখেই মনে হচ্ছে বাইরে যাবে, তবে যাওয়ার আগে বাদ সাধে অরু। তাজা গোলাপের বুকেটার সামনে বাড়িয়ে দিয়ে একগাল হেসে বলে, হ্যাপি বার্থডে ভাইয়া। ভাইয়া শব্দটা উচ্চারণ করতে অরুর একটু কষ্ট হলো বইকি। কৃতিক কোনো প্রতিক্রিয়া করতে পারলো না। তার আগেই একের পর এক গগন কাঁপানো হাঁচি দিতে শুরু করলো। কৃতিক একাধারে হাঁচি দিয়েই যাচ্ছে। হাঁচি দিতে দিতেই ওর নাকের ডগা লাল বর্ণ ধারণ করেছে। হুট করেই কৃতিকের এমন বিরূপ প্রতিক্রিয়া দেখে ওর একটু ভড়কে যায়। ব্যস্ত ভঙ্গিতে বলে, কি হয়েছে আপনার, ঠিক আছেন? কৃতিক হাঁচির মাঝখানে জবাব দেয়, ইডিয়ট, ওটাকে সরা, বুঝি আমার অ্যালার্জি আছে। এগেইন হাঁচু। প্রায় মিনিট 10 পর একটু স্বাভাবিক হয়ে কৃতিক যখন আবারও বাইরের উদ্দেশ্যে পা বাড়ায়, তখনই দ্বিতীয়বারের মতো পিছু ডেকে ওঠে অরু। কৃতিক বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট হ্যাপেন্ড অরু? কি চাইছিস তুই? না মানে কোথাও যাচ্ছেন? ভার্সিটিতে যাচ্ছি, এক্সাম আছে। আর কিছু? এমা আপনি তো 30+ এখনো পড়াশোনা শেষ করতে পারেননি। আমার নয়, আমার স্টুডেন্টদের এক্সাম আছে। অ্যান্ড তুই কি ঘুরিয়ে পেয়েছি আমাকে বয়সে করে দিলি? অরু সচকিত হয়ে এদিক ওদিক মাথা নাড়ালো, তবে এটা বুঝতে পারলো না এত ধন সম্পদ প্রতিপত্তি থাকা সত্ত্বেও কিসের অভাবে কৃতিক বিজনেস ছেড়ে দিয়ে চাকরি করে। শুনে রাখ, যদি দিয়েও থাকিস আমার লস নেই, বরং তোরই লস। দেখবি দিন শেষে তোর কপালেও একটা বুড়ো বর জুটবে। অরু মুখ কাচুমাচু করে বলল, এভাবে কেন অভিশাপ দিচ্ছেন? কি ক্ষতি করেছি আপনার? কৃতিক একটু ব্যথাতুর হাসি দিয়ে হাসলো, তারপর বলল, সিরিয়াসলি? আমার এই যে কাউকে বিয়ে করাটা তোর কাছে অভিশাপের মতো? অরু মনে মনে বলল, অবশ্যই, আমি তো নিখিল ভাইয়ের মতো ইমিডিয়েট সিনিয়র কাউকে বিয়ে করব। অরু চুপ হয়ে গিয়ে দেখে কৃতিক ঘড়িতে নজর দিয়ে দ্রুত হাঁটা দিল। তখন আবারও দৌড়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো অরু। অরুর বলা একটু আগের কথায় কৃতিকের মেজাজ এমনিতেই তুঙ্গে, তার উপর এমন বারবার পথ আটকাচ্ছে মেয়েটা। কি চাইছে ও? রাগে তোপে দাঁত কটকট করতে করতে কৃতিক বলে, কি চাই? যাবি আমার সাথে? পকেটে করে নিয়ে যাব। উঠবি পকেটে? আয় তাহলে। অরু এদিক ওদিক মাথা নাড়াই। মাথা গরমে আছে অরু, রাস্তা স্যার, নয়তো তোর ওই নরম গালে কষিয়ে একটা থাপ্পড় দিব আমি, যেটা আমি দিতে চাচ্ছি না। অরু শুকনো ঢোক গিলে একটা প্যাকেট এগিয়ে দিল কৃতিকের মুখের দিকে। কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি এটা? অরু ভয়ে ভয়ে মাথা নিচু করে জবাব দেয়, পায়েস, আজ আপনার জন্মদিন তাই জানেন, আপা বলে আমার হাতের ডেজার্ট নাকি অমৃত। সম্পর্ক যেমনই হোক না কেন, আপনি তো আমার বড় ভাইয়ের মতোই, তাই না? অরুর বলা শেষ কথাটা তীরের ফলার মতোই মস্তিষ্কে গিয়ে আঘাত করলো কৃতিককে। ও
চুপচাপ প্যাকেটটা হাতে নিল। অতঃপর 2 কদম এগিয়ে গিয়ে প্যাকেটটা ময়লার বিনে ফেলে দিয়ে চোয়াল শক্ত করে অরুর দিকে আগুন ঝরা দৃষ্টি নিক্ষেপ করে বলল। সেম অন ইউর ফাকিং সিম্পাথি। তারপর হুড়মুড় করে বেরিয়ে গেল গেট ছাড়িয়ে। অরু এখনো একই জায়গায় শটান দাঁড়িয়ে। না চাইতেও একইভাবে বারবার অপমানিত হতে হয় কৃতিকের কাছে। কই, অনুর সাথে তো এমন আচরণ করে না, শুধু ওর সাথে কেন? ওর উপর কিসের এত রাগ কৃতিকের ভেবে পায় না অরু। তাছাড়া ও তো কোনো সিম্পাতি দেখানোর জন্য ডেজার্টটা বানায়নি, বরং অনেকটা ভালোবাসার আন্তরিকতা থেকেই তো বানিয়েছিল। যেখানে ওর নিজের করুণা অপছন্দ, সেখানে কিনা কাউকে করুণা করবে, তাও আবার জায়ান্ট কৃতিককে, যার করুণায় বেঁচে আছে ওরা। হাস্যকর। তাহলে কৃতিক আদতে কোন করুণার কথা বলল? হোয়াট ডিড হি মিন? রাস্তার সাইডে সিট দাঁড়িয়ে থাকা চেনা পরিচিত মার্সিডিজ গাড়িটা দেখে বেশ অবাক হলো সায়র। মনে মনে ভাবল, আজ রাস্তায় কৃষিক গাড়ি থামিয়ে করছেটা কি? আশ্চর্য। তৎক্ষণাৎ নিজের গাড়ি ব্রেক কষে রাস্তা পার হয়। সিট গাড়ির জানলার গ্লাসে আঙুল দিয়ে 2-3 বার টোকা দিল। ও ভেতর থেকে সায়রকে দেখতে পেয়ে জানলার কাঁচ নামিয়ে কৃতিক বলে, কি সমস্যা? অনেক সমস্যা। এই বলে গাড়ির ভেতরে এসে বসে পড়ে সায়র। গাড়িতে বসা মাত্রই কৃতিকের দিকে তাকিয়ে সায়র যা দেখলো তাতে আপাতত ওর চোখ কপালে। গাড়িতে ঢুকে সায়র দেখতে পায় কৃতিক আরাম করে বসে 1 টাইম চামচ দিয়ে পায়েস খাচ্ছে। সায়র সন্ধিয়ান হয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই এই রাস্তার মাঝখানে পায়েস কোথায় গেলি? কৃতিক খেতে খেতে বাম হাত উঁচিয়ে পেছনের ডাস্টবিনটার দিকে দেখিয়ে দিল। কৃতিকের কথায় সায়র চোখ মুখ কুঁচকে ফেললো, অবিশ্বাসের সুরে বলল, কি? তুই ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছিস? কৃতিক উপর নিচ মাথা নাড়ালো। তুই এখনো এতটাও অসহায় হয়ে যাসনি যে ওখান থেকে খাবার তুলে খেতে হবে তোর? আমরা এখনো আছি কি করতে? বাই দ্য ওয়ে, আমাকে একটু দে। ইটস লুক ইয়াম্মি। সরি ব্রো, এটার এক চিমটিও ভাগ আমি কাউকে দিতে রাজি নই, ইভেন কোনোদিন না। পুরোটা আমার। তারপর বিড়বিড়িয়ে অস্পষ্ট সুরে বলল, পুরোটাই আমার, অনলি মাইন। সায়র বোঝার চেষ্টা করে বলল, তুই আবার ডেসার্টের প্রতি এতটা আপসেট কবে হলি? কৃতিক মনে মনে বলল, ঠিক বলেছিস, শি ইজ মাই ডেজার্ট। কথাটা বলতে গিয়ে এক চিলতে মৃদু হাসি খেলে গেল ওর ডার্ক ব্রাউন ঠোঁট জুড়ে। তারপর আবারও তলিয়ে যায় গভীর ভাবনায়। আমি মনে বিড়বিড়িয়ে বলে, তোরা আবার ঠিকই বলে হার্টবিট, তোর রান্না করা ডেজার্ট অমৃত। কৃতিকের কথার টোন ধরতে পারছে না সায়র। ও কখনোই এতটা নরম সুরে ঠোঁটে হাসি রেখে কথা বলতে দেখেনি কৃতিককে। জায়ান্ট কৃতিক অলওয়েজ স্ট্রং থাকতে পছন্দ করে, উইক বিহেভিয়ার ওর দ্বারা হয় না। তাহলে হুট করেই হলোটা কি ভাবছে সায়র। একমাত্র ড্রাঙ্ক হলেই এমন আচরণ করে কৃতিক, তাই উদ্গ্রীব হয়ে সায়র শুধালো। আর ইউ ওকে ব্রো? কৃতিক কুটিল হেসে জবাব দেয়, ওয়ান ডে ইউ মিট সামওয়ান শায়ার অ্যান্ড ইট অল লিটিললি টেক ইউর ব্রেথ ওয়ে। তখন ভালো মন্দ, ঠিক বেঠিক, উচিত অনুচিত কোনোটাই মস্তিষ্কে আটকায় না। চাই সে হৃদয় আটকায়, সেটা হলো কাছে পাবার প্রবণতা। অ্যাট এনি কস্ট তাকে চাই। ইউনো হট, আমি জায়ান্ট কৃতিক চৌধুরী মাত্র ডাস্টবিন থেকে তুলে এনে খাবার খেয়েছি। ইট ওয়াজ ওয়ার্ম অ্যান্ড আই ফিল সো মাচ হ্যাপি। সায়রুর কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না। কার কথা বলছে ও, কেনই বা বলছে? আগে তো কখনোই বলেনি। ইভেন প্রেম ভালোবাসা এই সমস্ত কথা শুনলে রেগে মেগে আগুন হয়ে যেত যে মানুষটা, তার হঠাৎ হলোটা কি আজ? চকিতে প্রশ্ন ছুড়ল সায়র। ব্রো, ওই ডোজেট কিছু মেশানো ছিল না তো? কৃতিক জবাব দেয় না, শুধু বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিতে দিতে আনমনে বলে, ছিল তো আমার হার্টবিটে ছোঁয়া, অ্যান্ড ইটস মাই পার্সোনাল ড্রাগ। সন্ধ্যা হতে না হতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে, আকাশ বাতাস ছাপিয়েছে। বাড়িতে বিদ্যুৎ নেই, মোম জ্বালিয়ে রেখেছে অনু একটু আগেই কল দিয়ে জানিয়ে দিয়েছে বৃষ্টিতে হসপিটালে আটকা পড়েছে ও। চিন্তা না করতে অরু মাত্রই কথা শেষ করে উপরে চলে যাচ্ছিল, তখনই গেট খুলে ভেতরে ঢুকে বৃষ্টিতে ভিজে জুবুতুবু হয়ে যাওয়া কৃতিক।
মোমের আলোয় থরথর করে কাঁপতে থাকা কৃতিককে দেখে মায়া হলো অরুর। ও এগিয়ে গিয়ে কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু তখনই সকালের সেই অপমানের কথা মনে পড়তেই আবারও পিছু হেঁটে পা বাড়ালো নিজের ঘরের দিকে। তবে দুপা সিঁড়ির দিকে এগোতেই পেছন থেকে কাট কাট আওয়াজ ভেসে এলো কৃতিকের। দেখছিস শীতে কাঁপছি, তবুও টাওয়ালটা এগিয়ে না দিয়ে চলে যাচ্ছিস। আক্কেল কি পানির সাথে গুলে খেয়েছিস? অরু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে। নিয়ে আসছে। উপর থেকে টাওয়ালটা নিয়ে এসে চেহারায় একটু রাগি রাগি ভাব করেই এগিয়ে যায় কৃতিকের কাছে। অরু টাওয়ালটা দেওয়ার জন্যই হাত বাড়াতেই কৃতিক খপ করে অরুর হাত সহ টাওয়ালটা ধরে নেয়। তারপর ওর হাত দিয়েই নিজের মতো করে চুল মুছতে থাকে। আরে আরে কি করছেন? লাগছে তো হাতে। ভাত তো আমার থেকে বেশি খাস, তাহলে লাগে কেন? খাবার খোঁটা দিচ্ছেন? তুই আমার সব সম্পত্তি খেয়ে ফেললেও সেটা দিব না। কি বললে? অরুর কথার পিঠে কৃতিক কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজা ঠেলে এলিসা, অর্ণব, সায়র, ক্যাথরিন সবাই এক সুরে চেঁচিয়ে বলে ওঠে, সারপ্রাইজ! ওইদিকে কারো উপস্থিতি টের পেতেই অরুকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয় কৃতিক। অরু মেঝেতে ছিটকে পড়ে যায়, আর্তনাদ করে বলে ওঠে। আমার কোমর। কৃতিকের ডুপ্লেক্স বাড়িটা অত্যাধুনিক হলেও পরিধিতে খুব একটা বড় নয়। নিচের তলায় হল আর গ্যারেজ ছাড়া আলাদা কোনো শোবার ঘর নেই। আর উপরতলায় একটা মাস্টার বেডরুম, যেটা কৃতিকের নিজের। অন্যটা গেস্ট রুম, সেখানে আপাতত অরুরা থাকে। এছাড়া একটা রুম রয়েছে যেটা কৃতিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। তবে এই পুরো বাড়িতে সব থেকে যেটা সুন্দর তা হলো দুই সাইডের দুটো টানা ছাদ বারান্দা, আর তার একটাতে রয়েছে মিনি সাইজের একটা সুইমিং পুল। ওই 2-3টা বাচ্চাদের সমান পানি হবে আর কি। মূলত এটা ব্যবহারের থেকে সৌন্দর্য বর্ধনের জন্যই বেশি তৈরি করা হয়েছে। সন্ধ্যা রাতে ফ্র্যাগ্রেন্স মোমের লালচে আলোতে পুলের অগভীর নীল পানিটুকু ঝিলমিল করছে। দেখলে মনে হবে কোনো জাদুকরের তন্ত্রমন্ত্রের ফল। তাতেই আপাতত পা ডুবিয়ে বসে আছে এলিসা, অর্ণব, সায়র আর ক্যাথলিন। যদিও বাইরে হু হু ঠান্ডা, তবে সেটা উপভোগ করছে ওরা। এলিসা, অর্ণব আর সায়র হলো কৃতিকের বেস্ট ফ্রেন্ড, পরিবারও বলা চলে। ওদের সবার জীবনে কোনো না কোনো অপূর্ণতা দিয়ে ঘেরা। চারজনই পিছু টানবিহীন ছন্নছাড়া মানুষ। সোজা পথে না হেঁটে আঁকাবাঁকা পথের অ্যাডভেঞ্চারাস শিহরণ পেতেই বেশি পছন্দ করে ওরা। সামনে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও মূলত চারজনের জীবনই এক একটা গোলকধাঁধা। আর সেই কারণেই হয়তো ওরা সোলমেট, দীর্ঘদিনের বন্ধুত্ব ওদের। কৃতিক এখনো ভেবে পায় না ওর মতো একগুঁয়ে বদমেজাজি রকচটা মাথা গরম ছেলের সাথে ওরা এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল, তাও উইদাউট এনি কমপ্লেইন। ছাদ বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে মেঘলা আকাশের পানে এক নাগাড়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে কৃতিক। সেদিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ক্যাথলিন। ক্যাথলিন হলো এলিসার কাজিন, বয়সে ওদের থেকে ছোটই, অনুর বয়সী হবে হয়তো। তবে কেন যেন কৃতিকের প্রতি ওর অন্যরকম দুর্বলতা। ওর কোনো বাইক রাইড কম্পিটিশন মিস করে না ক্যাথলিন। এছাড়া বাইক রেসিং ফ্যান ক্লাবের টপ ফ্যান বেজ ওর দখলে, আর সেখানেই কৃতিক থাকে সবসময় নাম্বার 1 ট্রেন্ডিংয়ে। মোট কথা, রাইডার জেকের খুব বড় ভক্ত ক্যাথলিন। যদিও কৃতিকের এইসব বিষয়ে বিন্দু মাত্র ধারণা নেই। ও তো কেবল নিজের ছন্নছাড়া হৃদয়টাকে একটুখানি প্রশান্তি দেওয়ার জন্যই জীবনটাকে অযাচিত বিপদের মুখে ঠেলে দেয়। কেন যেন এই ব্যাপারটায় এক পৈশাসিক আনন্দ পায় কৃতিক। ক্যাথলিনের ভালো লাগার ব্যাপারটা এলিসা সহ বাকি দুজনও জানে, তবে বয়সে দোহাই দিয়ে কেউ খুব একটা পাত্তা দেয় না। আজ কৃতিকের জন্মদিন বলেই কেঁদে কেটে হাজার অনুরোধ করে তবেই এলিসার সাথে এসেছে সে। সাথে করে কৃতিকের জন্য গিফটও এনেছে, তবে সেই গিফট এ জীবনে কৃতিক খুলে দেখবে কিনা বলা বাহুল্য। বৃষ্টিতে আটকে গিয়ে অনু এখনো ফেরেনি বলে সারা রাত অরুও আর নিজের রুম থেকে বের হয়নি। তবে এখন তো বৃষ্টি কমেছে, আপা ফিরল কিনা তা দেখতে কেবলই রুমের বাইরে করিডোরে পা রেখেছিল অরু। ঠিক তখনই ছাদ বারান্দা থেকে হাঁক ছেড়ে ডেকে উঠল এলিসা।
এই যে শোনো, আমাদের সবার জন্য হট কফি বানিয়ে নিয়ে এসো তো। এলিসার কথায় বাদ সাধে সায়র খানিকটা গলা নামিয়ে বলে, কাকে কি বলছি? ও কি সার্ভেন্ট নাকি? ও কৃতিকের স্টেপ সিস্টার। অবাকের চরম সীমানায় গিয়ে এলিসা বলল, কি বলিস? কিন্তু কৃতিক সে যে বলল ট্রিট হার লাইক সার্ভেন্ট। সায়র কটমটিয়ে কৃতিকের দিকে চাইল, যে এখনো ভাবলেশীন হয়ে একইভাবে দাঁড়িয়ে আছে। তারপর চোখ ঘুরিয়ে এলিসাকে বলে, আমাকেও একই কথা বলেছে, বাদরটা। বোনকে বোন বলে পরিচয় দেয় না, কতটা খারাপ ভাবতে পারছিস? ব্যাপারটা আন্দাজ করতে পেরে তখনই অরুকে নিষেধ করার জন্য করিডরে উকি দিল এলিসা, কিন্তু দেখলো অরু সেখানেই নেই। নিজের কথায় এই মুহূর্তে নিজেই লজ্জিত ও। তাই কৃতিকের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, দাঁড়া, আমি দেখাচ্ছি ওকে। ওদের কথা শুনতে না পেয়ে অর্ণব গোয়েন্দাদের মতো সন্দিহান হয়ে প্রশ্ন ছুড়ল, এই কি বলিস তোরা ফিসফিসিয়ে? আমার নামে কিছু না তো? আমাকে নিয়ে কিছু বললে কিন্তু একদম পার পাবি না, বলে দিলাম। সব বের করে ফেলবো। সায়র বিরক্ত হয়ে চোখ উল্টে বলল, ভুলে যাস না অর্ণব, তুই একজন হ্যাকার, কোনো ম্যাজিশিয়ান নোস যে মনের কথা বের করে ফেলবি। ওদের কথার বহরে কৃতিকও এবার ঘুরে দাঁড়ালো। তৎক্ষণাৎ কথা ছুড়ল এলিসা, জেগেরু তোর বোন হয়, আগে বলিসনি তো। কৃতিকের সোজা সাপটা জবাব, বোন হয় না তাই বলিনি। তাছাড়া ও কেন আমার বোন হতে যাবে? আমার বোন হওয়ার কি যোগ্যতা আছে ওর? এলিসা পাল্টা প্রশ্ন করবে তার আগেই ট্রেতে করে সবার জন্য গরম গরম কফি নিয়ে হাজির হয় অরু। অরুর অবশ্য কফি চাওয়াতে তেমন একটা ইগোতে লাগেনি, কফি তো চেয়েছে। তাছাড়া বাড়ি বয়ে আসা সবাই তো মেহমান, এইটুকু নিঃসংকোচে করাই যায়। কিন্তু অরুকে একজন আর মোটেই ভালো লাগেনি, আর সেটা হলো ক্যাথলিন। মানে ও এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। যেখানে ও হাজার চেষ্টা করে তবে কৃতিককে একটু চোখের দেখা দেখতে পায়, সেখানে এই ব্রাউন স্কিন লম্বা চুয়াল ওলা মেয়েটা কিনা কৃতিকের বাড়িতে 24 ঘন্টা থাকে, দিন রাত কৃতিকের মুখোমুখি হয়, ওর সাথে কথা বলে, হাসাহাসি করে। ব্যাপারটা ভাবতেই ক্যাথলিনের কেমন যেন গা জ্বলে উঠল। কোনো এক অজানা কারণে হুট করে মেয়েটার প্রতি রাগ উপড়ে আসছে ওর। অরুর ঠোঁটের কোণে লেগে থাকা হালকা আন্তরিকতা, মাখা হাসিটা দেখে একান্তে ফোঁস করছিল ক্যাথলিন। তখনই ওর দিকে কফির কাপটা এগিয়ে দেয় অরু, কিন্তু ক্যাথলিন তো এটা নিবে না, সবার সামনে ফিরিয়েও দিতে পারবে না। তাই ইচ্ছে করেই গরম কফিটা উল্টে ফেলে দেয় ও। তবে অসাবধানতায় পুরো কফিটাই অরুর হাতে ছিটকে পড়ল। কফিটা ছিল ধোয়া ওঠা, আগুন গরম। তবুও অরু চেঁচালো না, কেবল আহ শব্দের মৃদু আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। তৎক্ষণাৎ ওর কাছে ছুটে এলো সায়র। অন্যরা ব্যস্ত হয়ে পড়েছে ও ঠিক আছে কিনা তা দেখার জন্য। শুধু কৃতিক ছাড়া ও এখনো নিজের জায়গাতে স্থির দাঁড়িয়ে সবটা দেখছে। নিজের অজান্তেই কখন যে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলেছে হদিশ নেই তার। সায়র তাড়াহুড়ো করে অরুর হাত টেনে উল্টে পাল্টে দেখে নিল। হাতের অনেকটা জায়গা লালচে বর্ণ ধারণ করেছে। অরুর চোখ মুখ এখনো খিজে বন্ধ করে বসে আছে, মুখে কোনো রা নেই, কেবলই চোখ দিয়ে টুকটুক করে ঝরে পড়ছে ব্যথাতুর নোনা জল। আর ইউ ওকে বেবি? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল সায়র। অরু জবাব দিল না, বসে রইল একইভাবে। ওর হাতের জ্বালা করছে ভেবে পুলের শীতল পানিতে হাতটা ডুবিয়ে দিল সায়র। কয়েক মুহূর্ত পরেই পিটপিট করে চোখ খুলল অরু। ঠান্ডা পেয়ে সত্যি বেশ আরাম লাগছে ওর। তখনই এলিসা ক্যাথরিনের দিকে চেয়ে চোখ পাকা দিয়ে ক্যাথরিন এসে ক্ষমা চাইল অরুর নিকট। I'm sorry, Oru. I did not mean it. অরুর যে রাগ নেই তেমন না, ও দেখছে ক্যাথরিন ইচ্ছে করে কফিটা ফেলেছে। মেয়েটার কর্মকাণ্ডে রাগও লাগছে খুব, তবুও সবার সামনে মনুষ্যত্ব আর চক্ষু লজ্জার খাতিরে বলল, ইট ইস ওকে। তো হয়েছে, ওর ভিতরে যা, আমি মলম নিয়ে আসছি তোর জন্য। অরুর চোখের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাটা বলল প্রীতি। এই আগুন ঝরা লেলিহান দাবালনের মতো চোখে কোনো মায়াকিং কাতরতা ছিল না অরু নিশ্চিত। তাহলে কি ছিল? হিংস্রতা? কিন্তু কেন?
এত খাবার সময় নেই, যেতে বলেছে, চলে যাওয়াটাই উত্তম। শুধু তাদের কোয়ালিটি টাইমে কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেলেও ব্যাপারটা ভেবে লজ্জায় মাথা নিচু করে ছাদ বারান্দা ত্যাগ করে আসে অরু রুমে পা রেখেছে কি রাখেনি, তার আগেই ওর রুমের ঢুকে ধূপ ধাপ করে দরজা বন্ধ করে দেয় কৃতিক। এর আগে কখনো এমনটা করেনি ও, তাই এমন হঠাৎ আগমনে অরু একটু ভয় পেল। দু কদম পিছিয়ে পিঠ ঠেকলো শক্ত দেওয়ালে। ফুল স্লিভস টি শার্টের দু হাতা উপরে তুলতে তুলতে ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেল কৃতিক।